আপনারা জানেন যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি 30টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ এবং এই 11টি দলের যে নির্বাচনী ঐক্য আছে সেই ঐক্যের পক্ষ থেকে সেই ঐক্য সারা দেশে নির্বাচনে অংশগ্রহণ করছে। 300 আসনে আমাদের ঐক্য পক্ষ থেকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। আপনারা জানেন আমরা জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি সারা দেশে আমাদের যে নির্বাচনী পদযাত্রা সেটা আজ অফিসিয়ালি শুরু করছি। ইতিপূর্বেই আমরা বিভিন্ন জায়গায় আমাদের নির্বাচনী কর্মসূচি পালিত হয়েছে, তবে অফিসিয়ালি আজকে থেকে শুরু হচ্ছে। আমরা সংস্কার, সার্বভৌমত্ব এবং সুশাসন প্রতিষ্ঠায় এবং একই সাথে গণভোটে হা ভোটকে জয়যুক্ত করার লক্ষ্যে আগামীকাল শহীদ ওয়াসিমের কক্সবাজারে শহীদ ওয়াসিমের কবর জিয়ারতের মধ্য দিয়ে আমরা এটা আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করব এবং আগামীকালকে চট্টগ্রাম 8 আসনে এবং আমাদের লক্ষ্মীপুরে যে 2 জন প্রার্থী আছেন তাদের আসনগুলোতে জনসভার মধ্য দিয়ে আমাদের প্রথম দিনের কার্যক্রম শুরু হবে। এবং আমাদের প্রতিদিনের কার্যক্রম প্রতিদিন আমরা প্রায় 1টি, 2টি অথবা 3টি জায়গায় জনসভা করব। আমরা আমাদের জনসভার মূল প্রতিপাদ্য হচ্ছে সংস্কার, সার্বভৌমত্ব এবং সুশাসন প্রতিষ্ঠায় আমাদের শাপলাকলির প্রার্থীদের জন্য ভোট চাওয়া, প্রার্থীদের জন্য কথা বলা এবং একই সাথে আমাদের জোটের জন্য কথা বলা। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গণভোটে হ্যাঁ ভোটকে জয়যুক্ত করার জন্য ক্যাম্পেইন করা এবং একই সাথে গণভোটের যেই পক্ষে সচেতনতা তৈরি করা। আমরা এই উদ্দেশ্যে আজকে এই আমাদের পার্টি অফিসের সামনে থেকে রওনা শুরু করছি এবং আমরা প্রত্যাশা রাখবো যে আপনারা আমাদের পুরো যেই পদযাত্রা সেটা ফলো করবেন। আমাদের ইশতেহারের বিভিন্ন বিষয় আমরা কীরকমভাবে নতুন বাংলাদেশ, নতুন চোখে বাংলাদেশ দেখছি সেগুলো এই পদযাত্রার বিভিন্ন সময় আপনাদের স্তরে স্তরে আপনাদের সামনে আসবে এবং অফিসিয়ালিও আমরা সপ্তাহখানেকের মধ্যে আমাদের ইশতেহার ঘোষণা করব। এবং আমরা কীরকম বাংলাদেশ দেখতে চাই, কীরকম বাংলাদেশের জন্য শাপলাকলির পক্ষে ভোট চাইব সেটা বাংলাদেশের জনগণকে আমরা এই পদযাত্রার মধ্য দিয়ে জানাবো। ভাই, রোডম্যাপটা বলবেন। আর আজ তো 4র্থ দিন চলছে নির্বাচনী প্রচারণার, সবকিছু মিলিয়ে শাপলাকলির প্রচারণা এখন কি কোনো বাধা আসছে কিনা, একেবারে সংখ্যামুক্তভাবে প্রচারণা করতে পারছেন কিনা? আমরা শুরু করছি চট্টগ্রাম থেকে, তারপর নোয়াখালী হয়ে, কুমিল্লা হয়ে, বিবাড়িয়া হয়ে, নরসিংদী হয়ে আমরা সারা দেশ ঘুরে আবার নারায়ণগঞ্জ থেকে হয়ে ঢাকায় এসে শেষ করব। আমরা এখন পর্যন্ত আমরা নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আমরা এর আগেও আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানিয়েছি, যখন যাচাই বাছাই প্রক্রিয়াটি হয়েছে সেটা স্পষ্টতই যখন রিটার্নিং কর্মকর্তাদের পর্যায়ে হয়েছে সেখানেও কিছু অনিয়ম হয়েছে। আমরা সেগুলো নির্বাচন কমিশন, সরকার সহ সংশ্লিষ্ট সকলকে জানিয়েছি। পরবর্তীতে আমরা দেখেছি নির্বাচন কমিশনে আবারও পুরনো কায়দায় ঋণ খেলাপি এবং দ্বৈত নাগরিকত্বধারীদেরকে নির্বাচন করার সুযোগ প্রদান করা হয়েছে। সেটা নিয়ে আমাদের আইনি লড়াই চলমান আছে এবং প্রায় প্রতিদিনই কোর্টে এই বিষয়গুলো নিয়ে শুনানি হচ্ছে। তবে সেখানেও আমরা লক্ষ্য করেছি কোর্টেও এক ধরনের মব কালচার তৈরি করা হয়েছে। এক ধরনের আগে তো লয়ারদের গ্রুপ পাঠানো হতো, যেই পার্টির পক্ষের লয়ার বেশি থাকতেন 50 জন 60 জনকে কোর্টে পাঠিয়ে এক ধরনের ভয়ের পরিস্থিতি তৈরি করা হতো। এখন আমরা দেখছি যে বিভিন্ন প্রান্তিক এলাকা থেকে, বিভিন্ন আসন থেকে নেতাকর্মীদেরকে কোর্টে নিয়ে আসা হচ্ছে, কোর্টের বারান্দায় স্লোগান দেওয়া হচ্ছে। এটা আমাদের স্বাধীন বিচার ব্যবস্থার প্রতি এক ধরনের হুমকি বলে আমরা মনে করি। নির্বাচনের আগেই আমরা আগে দেখতাম ক্ষমতাসীন দল কোর্টকে নিয়ন্ত্রণ করতে। এখন নির্বাচনের আগেই যারা মনে করছে যে যাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে যে তারা ক্ষমতায় আসবে, তারা নির্বাচনের আগেই লোকবল নিয়ে এসে প্রান্তিক এলাকা থেকে দলীয় নেতাকর্মী নিয়ে এসে কোর্টকে এক ধরনের হুমকি প্রদান করছে এবং আমরা দেখছি যে কারণে কোর্টের কাজেও বিলম্ব তৈরি হচ্ছে এবং প্রভাবিত হওয়ার মতো একটা পরিবেশ তৈরি হচ্ছে। আমরা এগুলোকে দেখি লেভেল প্লেয়িং ফিল্ডের ক্ষেত্রে এক ধরনের বাধা হিসেবে। এবং আমরা সার্বিক পরিস্থিতির মধ্যে আরেকটা জিনিস বলতে চাই যে একটি রাষ্ট্রের 4র্থ স্তম্ভ হচ্ছে সংবাদ মাধ্যম। আমরা প্রত্যাশা করেছিলাম যে এই গণঅভ্যুত্থানের পর সংবাদ মাধ্যমের একটা নিরপেক্ষ ভূমিকা, একটা বস্তুনিষ্ঠ ভূমিকা আমরা দেখতে পাবো, কিন্তু নির্বাচনকে কেন্দ্র করে আমরা অত্যন্ত শঙ্কার সাথে দেখছি যে বিভিন্ন রাজনৈতিক দলের প্যাডে আমাদের সংবাদকর্মীদের নাম আসছে, বিভিন্ন রাজনৈতিক পদবি তারা ধারণ করছেন। এটা অত্যন্ত লজ্জাজনক এবং যারা এই ধরনের পদবি গ্রহণ করেছেন এবং যারা দিয়েছেন সকলেই সংবাদপত্রের স্বাধীনতা আগামীর বাংলাদেশে কীরকম হতে পারে তার একটা ডেমনস্ট্রেশন দিয়েছেন। আমরা বিভিন্ন টিভি চ্যানেলে দেখছি যে
রাজনৈতিক দলের অ্যাডভার্টাইজমেন্ট করা হচ্ছে। এটাকে আপনারা অ্যাডভার্টাইজমেন্টের মোড়কে জাস্টিফাই করার কোনো সুযোগ নেই। যদি সেটা আপনারা করতে চান তাহলে আমাদের শাপলাকলির অ্যাডভার্টাইজমেন্ট করেন। আপনারা যেই খরচে তাদের অ্যাডভার্টাইজমেন্ট করছেন আমরাও সেটা ম্যানেজ করে আমাদের অ্যাডভার্টাইজমেন্ট করেন। তারা যদি সারাদিন করতে পারে আমরা তো অন্তত 1 ঘন্টা করতে পারবো। আপনারা দাঁড়িপাল্লার করেন, আপনারা অন্যান্য পার্টিগুলোরা করেন। এটাকে অ্যাডভার্টাইজমেন্টের মোড়কে এক ধরনের রাজনৈতিক প্রতারণা, এক ধরনের সংবাদপত্রের মালিক পক্ষের থেকেও এক ধরনের প্রতারণা করা হচ্ছে বলে আমরা মনে করি। আমরা এটাকে লেভেল প্লেইং ফিল্ডের ক্ষেত্রে এক ধরনের বাধা হিসেবে মনে করছি। এই জায়গাগুলো অবশ্যই ফিক্স করতে হবে, না হলে আমরা দেখতাম যে শেখ হাসিনার সময়েও নির্বাচন হতো, সেটাকেও একজনকে তো গণতন্ত্রের মানুষকন্যা নাম দেওয়া হয়েছিল, যিনি তিনটা নির্বাচনে ভোট চুরি করে জনগণের ভোটাধিকার হরণ করে ক্ষমতায় ছিলেন। তো এবারও এক ধরনের নানা সেট আপকে কাজে লাগিয়ে এক ধরনের সেটেলমেন্টের ইলেকশন করা হচ্ছে, এক ধরনের সেট আপের নির্বাচন করা হচ্ছে এবং নির্বাচনের ফলাফলকে আগে থেকেই নির্ধারিত করে দেওয়ার একটা চেষ্টা করা হচ্ছে। তো আমরা এই সকল প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা স্পষ্টভাবে হুঁশিয়ারি দিতে চাই যে এইভাবে যদি কেউ ক্ষমতায় আসতে চায় এবং ক্ষমতায় আসার ষড়যন্ত্র করে তাহলে তাদের সেই ক্ষমতা দীর্ঘমেয়াদী হবে না। বাংলাদেশের জনগণ ইতিমধ্যেই বিভিন্ন সেটেলমেন্টের মধ্য দিয়ে, বিভিন্ন ম্যানেজমেন্টের মধ্য দিয়ে ক্ষমতায় আসা আরো অনেক শক্তিশালী শক্তিকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। সুতরাং তাদের মতো করে ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় আসার চেষ্টা কেউ করবে না, এটাই আমাদের প্রত্যাশা থাকবে। আমরা চাইবো একটা সঠিক, নিরপেক্ষ, সুষ্ঠু এবং সকলের জন্য সমান রাজনৈতিক বাস্তবতায়, মাঠের বাস্তবতায় একটা সুষ্ঠু নির্বাচন, এবং সেই নির্বাচনের মাধ্যমে যারাই রাষ্ট্র ক্ষমতায় আসবে আমরাও তাদেরকেও সহযোগিতা করতে চাই। বাংলাদেশের ফ্যাসিবাদের পরে একটা গণতান্ত্রিক উত্তরণ, একটা দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা বাস্তবায়ন করতে আমরা এই উত্তরণটা যেন সঠিকভাবে হয়, তার বাস্তবায়ন যেন নিশ্চিত হয়, সেটা প্রত্যাশা করছি। এতগুলো ধরতে পারবো। আমরা সারা দেশে আমাদের যে পদযাত্রা আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমাদের জোটের শরিক দল জামাতে ইসলামের পদযাত্রায় আমাদের প্রার্থীরা যাচ্ছেন, আমাদের নেতারা যাচ্ছেন, বক্তব্য করছেন, এবং আমরা সারা দেশে আমাদের যেই নির্বাচনী কর্মসূচি আছে 10 দলের প্রত্যেক দলের নির্বাচনী কর্মসূচিকেই আমরা এইভাবেই সাজাতে চেয়েছি, এইভাবেই আমরা সাজাচ্ছি। আমাদের যেই পদযাত্রা সেখানেও আমাদের জোট শরিক যেই আরো যে 10টি দল আছে, মোট 11 দলীয় জোটের, তাদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করবেন এবং আমরা আমাদের এই পদযাত্রাকে কোনো নির্দিষ্ট দলের মধ্যে সীমাবদ্ধ রাখছি না। আমাদের পুরো জোটের এক ধরনের একসাথে পদচারণা হিসেবে আমরা দেখছি এবং আমরা মনে করি যে এই 11টি দল একসাথে নির্বাচনী প্রচারণায় যখন অংশগ্রহণ করবে এবং আবার নিজেদের মতো করেও আবার একসাথে বিভিন্ন স্থানে প্রচারণা করবে, তাহলে আমাদের প্রচারণাটা দেশে এক জায়গায় এক সময়ে হবে না। এক সময় আমরা বিভিন্ন জায়গায় আমাদের পদচারণা রাখতে পারবো, আমাদের কথাগুলো জনগণের কাছে পৌঁছাতে পারবো এবং এটার একটা রিফ্লেকশন এবারের নির্বাচনে আমরা দেখতে পাবো।